ডক্টর ইউনূসের জামিন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা প্রদানের রায় প্রত্যাহার করে নিল হাইকোর্ট, বিব্রত সংশ্লিষ্ট বিচারপতি। সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান রিজভির, দেশে অস্থিতিশীল করার পায়তারা করছে আওয়ামী দোসররা, বললেন ফারুক। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। এবং শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের, টানা বর্ষণে ভোগান্তিতে নগরবাসী, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা দিতে হবে এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রত বোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি। পরে ৪ আগস্ট দেওয়া রায় প্রত্যাহার করে নিলেন হাইকোর্ট। এরপর নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। জানা যায়, গত ৪ আগস্ট বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ৬৬৬ কোটি টাকা পরিশোধের যে রায় দিয়েছেন সেটি লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি দেখেন একসময় তিনি মামলাটি রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছিলেন, কাজেই এই রায় তিনি দিতে পারেন না। নিয়ম অনুযায়ী এটি শুনানির জন্য এখন নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে গত ৪ আগস্ট ডক্টর ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জরুরি সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। সকালে আমরা বিএনপি পরিবার এর উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনের শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের খোঁজ খবর নিতে মিরপুরে গিয়ে তিনি একথা বলেন। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে সিস্টেমের ভিতরে ঘাপটি মেরে বসে আছে বিগত সরকারের কর্মকর্তারা। বিস্তারিত মোল্লার এনামের রিপোর্ট। সকালে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনে শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের খোঁজ খবর নিতে মিরপুরে আসেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের পুনরুত্থান হলে পরিস্থিতি আরো জটিল হবে। পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজ দেহ থেকে, রাষ্ট্র থেকে। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা একটি বিপ্লবী সরকার বলি, তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ, টাকা লুণ্ঠনকারী এরা কিভাবে এখানে অবস্থান করতে পারে? এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, কালক্ষেপণ করলে সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা আবারও ষড়যন্ত্র করবে। এই সরকারকে অস্বস্তিকর তুলে আবারও শেখ হাসিনার আমলের কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী এখনো এই সরকারের ভিতরে বসে আছে, যারা এই সরকারকে বিগত সরকারের কথা বলার জন্য স্বৈরাচার হাসিনার আমলে কোটি কোটি টাকা পাচার করেছে, এর জন্য তাকে বিচারের মুখোমুখি করার দাবিও জানান বিএনপির এই দুই নেতা। বাংলাদেশ থেকে চিরতরে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছেন আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বৃহস্পতিবার সকালে জামিন পান তিনি। এর আগে রোববার এ মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। ওই দিন মামলায় আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। জানা যায়, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় গত ১৭ বছরের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ ৫ জনকে পৃথক ২ ধারায় ৭ বছরে সশ্রম কারাদণ্ড দেন। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলীয় এলাকার গভীর
সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর ফলে সারা দেশে বৃষ্টি হচ্ছে। বুধবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি আজও থেমে থেমে চলছে। এতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অধিকাংশ সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বৃষ্টিতে রাজারবাগ, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, পল্টন, মতিঝিলের বিভিন্ন সড়কের রাস্তায় পানি জমে গেছে। ফলে বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তার বের হয়েছেন তাদের ভোগান্তি বেড়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 2 দিন বৃষ্টি অব্যাহত থাকবে। এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে উপকূলীয় এলাকায় ঝড়ো হওয়ার আশঙ্কাও রয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছেন ঢাকা সহ দক্ষিণাঞ্চলের বৃষ্টি বেশি থাকবে। 9 তারিখ পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 120 মিলিমিটার, কক্সবাজারে 114 মিলিমিটার ও ঢাকায় 44 মিলিমিটার বৃষ্টি হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপার্টস অফ বাংলাদেশের যৌথ উদ্যোগে মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত পণ্যের মান বিষয়ক এক সেমিনার হয়েছে। এতে ভোক্তা অধিকার, বিএসটিআই, কসমেটিক্স ও স্কিন কেয়ার উৎপাদনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ, ডার্মালজিস্ট, সিনিয়র সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ে একজন বিশেষজ্ঞ সেমিনারে আলোচনা করেন। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, নিম্নমানের কসমেটিক্স পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁয়ে 2 আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ঠাকুরগাঁয়ের সদর উপজেলার রুহিয়ার রামনাথ হাট এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন দবিরুল ইসলাম। গত 3 সেপ্টেম্বর ঠাকুরগাঁয়ের সদর উপজেলার বাসিন্দা হাবিবুল ইসলাম 10 কোটি টাকা চাঁদা দাবি, জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে দবিরুল ইসলাম ও তার সহযোগী আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। এছাড়া 2016 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নে মাহবুব আলম নামের এক শিক্ষার্থী নিহত হন। সেই ঘটনায় গত 25 সেপ্টেম্বর আদালতে একটি মামলা করেন। নিহত শিক্ষার্থী বাবা সেই মামলায় দবিরুল ইসলামকে প্রধান আসামি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাতে 2:30টার দিকে দবিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের কালিয়া উপজেলার খাসিয়াল গ্রামে অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে খাসিয়াল গ্রামের শেখ বংশের হামলায় শিকার হয়ে নিঃস্ব হয়েছেন মোল্লা বংশের অর্ধশতাধিক পরিবার। গত 28 সেপ্টেম্বর সকালবেলা কিছু বুঝে ওঠার আগেই পূর্ব পরিকল্পিতভাবে শেখ বংশের লোকজন এ হামলা চালায়। পুলিশ বলছে, নড়াইলের খাসিয়াল গ্রামের জাফর মোল্লা গ্রুপের বাড়িঘরে প্রতিপক্ষের 400 থেকে 500 লোক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আমার দলীয় লোকের 50টা ঘর এভাবে ভাঙচুর করেছে, অগ্নিসংগত খুব আকারে। গ্রাম দলাদলির কারণে ওরা এসে অত্যাচার করেছে, ভাঙচুর করেছে, আগুন ধরাই দিছে, আর এরকম মাল জিনিস নিয়ে গেছে, আমাকে গরু, ছাগল, হাঁস এসব ধরে নিয়ে গেছে। বাইরের লোক আইনে তারপরে ওরা এইগুলোই আগুন দিয়ে দিছে, বাড়ি ঘর দিয়ে ভাঙচুর করেছে, আমাকে বাড়ি লুট করেছে, কুপাইছে, সব বাবাকে জুটিয়ে ফুটিয়ে নিয়ে গেছে, সব নিয়ে গেছে। গাজীপুরে পৃথক স্থানে 2 জনকে হত্যা করা হয়েছে। একজনকে গলা কেটে আর অপরজনকে পিটিয়ে হত্যা করা হয়। গেল রাতে জেলার শ্রীপুরে এমসি বাজার এলাকায় একটি সেলুনের ভেতরে আবু সাইদ নামের এক পোশাক শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়। নিহত পোশাক শ্রমিক নেত্রকোনার দুর্গাপুরের আলমপুর গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে। এই ঘটনায় ওই সেলুনের নরসুন্দরের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়াও জেলার কালীগঞ্জ উপজেলা মুক্তারপুর এলাকায় 50 বছর বয়সী এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় মনির হোসেন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে নিহতের পরিবার। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ঘাতকদের ধরতে পুলিশের অভিযান চলছে।
শেরপুরের বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ শুরু হয়েছে। বাড়তি কীটনাশক ও সেচ প্রয়োজন না হওয়ায় এতে আগ্রহ বাড়ছে কৃষকদের। দোআঁশ মাটি, গোবর সার ও ছায়ের সঙ্গে পরিমাণ মতো রাসায়নিক সার মিশিয়ে বস্তার মধ্যে সংরক্ষণ করা হয়। পরে ওই বস্তায় চাষাবাদ করা হয় আদা। 1 বিঘা জমিতে 6000 বস্তায় আদা চাষে খরচ প্রায় 1.5 লাখ টাকা। আয় হতে পারে 6 লাখ টাকা। নলিতাবাড়ী উপজেলায় 1 বছর 2 লাখের বেশি বস্তায় আদা চাষ করেছে। কৃষি অফিস থেকে গিয়ে জানলাম ছায়ার নিচে আদা চাষ ভালো হয়। পরে আমাকে এইটুকু বললো যে আপনি করেন, চাষ করেন, আমরা সার্বিক সহযোগিতা করব। পরে আমি এই তো শুরু করলাম, আদা চাষের শুরু করে এই 6000 বস্তা করলাম। এই প্রযুক্তিতে আদা চাষ করলে আগে যে গতানুগতিক আমরা মাটিতে যে আদা চাষ করতাম এর চেয়ে ফলনও বেশি হয় এবং এর মধ্যে রোগবালাইও কম হয়। আমাদের কৃষকগণ 6 থেকে 6500 বস্তা পর্যন্ত ব্যক্তি উদ্যোগে এই বস্তায় আদা চাষ করেছে। একটি বস্তায় 50 থেকে 60 টাকা খরচ হয়। সেখান থেকে একজন কৃষক 180 থেকে 250 থেকে 300 টাকা পর্যন্ত সে পেতে পারে। তো এই প্রসারের কারণে আমাদের নালিতাবাড়ী উপজেলায় আগামী বছর 4 লক্ষ বস্তায় যেন বস্তায় আদা চাষ হয়, সেই প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। এবার দুর্গাপূজার খবর। শারদীয় দুর্গোৎসব উদযাপনে কুষ্টিয়ার খোকসার মণ্ডপগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মৃৎশিল্পীরা ব্যস্ত রং তুলির আছড়ে দেবী প্রতিমা সাজাতে। ভারী রং আর হাতের সুনিপুণ ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠেছে প্রতিমা। এবার উপজেলায় 62 মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। আগামী 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে এবারে শারদীয় উৎসব। সুষ্ঠুভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রতিমার যে সাজসজ্জা সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের মজুরির দাম বৃদ্ধি পায়নি। পূজা তো দেরি নাই, রাত দিন দিয়ে কাম করতেছে। আইন শৃঙ্খলা ভালো আছে, এখন পর্যন্ত কোনো অঘটন ঘটনা ঘটেনি। আশা করি আমরা সুন্দর সুষ্ঠু পরিবেশে শারদীয় দুর্গোৎসব এবারে আমরা উদযাপন করতে পারব। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে নারায়ণগঞ্জের শেষ মুহূর্তে মন্দিরগুলোতে প্রতিমা তৈরি কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। নারায়ণগঞ্জের শহরে বিভিন্ন মন্দির ও মণ্ডপ প্রাঙ্গণে নানা আকার আর ঢঙের দুর্গাদেবীর মূর্তি বানানো হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে সব মিলিয়ে 213টি মণ্ডপ হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রার্থনা থাকবে আমাদের পূজারা যেন প্রতি বছরের ন্যায় এবারও সুন্দরভাবে হোক, কোনো যেন ঝামেলা সৃষ্টি না হোক। আইনশৃঙ্খলা বাহিনী যেন যথারীতি আমাদেরকে সেই প্রটেক্ট দেয়। মাকে যেন দর্শন করার জন্য সবাই আসতে পারে। যদি আইনশৃঙ্খলা তেমন ভালো থাকে এবং সুস্থভাবে যেন আমাদের পূজাটা সম্পন্ন করতে পারি। নিশ্চিত নিরাপত্তার সাথে পূজাটা সুসম্পন্ন করার ব্যাপারে পুলিশ সদা তৎপর এবং আগের চেয়ে আমাদের নিরাপত্তা এবার আরও বাড়ানো হবে। এখন এটা কতজন দেওয়া হবে সেটা এখনই আমি বলবো না, তবে বাড়ানো হবে নিরাপত্তা আরও বেশি। আমি মনে করি না যে আসলে কোনো ঝুঁকি রয়েছে, কারণ আমরা ঝুঁকি মুক্তভাবে যাতে দুর্গাপূজা তারা পালন করতে পারে সকল ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং ইতিমধ্যে প্রতিটি মণ্ডপের এগেনস্টে বিপরীতে আমরা বরাদ্দ দিয়েছি, যেটি সরকার প্রতি বছরই দিয়ে থাকে। পূজার যে 2-3 দিন খুব গুরুত্বপূর্ণ, ওই সময়টাতে আগেই আমাদের কিছু আমরা যারা এই ধরনের সমস্যা করতে পারে সন্দেহভাজন যাদেরকে সন্দেহ করা হবে তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে। শারদীয় দুর্গাপুজোর জাঁকজমক প্রস্তুতি চলছে কিশোরগঞ্জেও। বেশিরভাগ মণ্ডপে প্রতিমা তৈরিতে মাটির কাজ শেষ করে এনেছেন শিল্পীরা। কোথাও কোথাও শুরু হয়েছে রঙের প্রলেপ দেওয়া। রং তুলির আঁচড়ে ফুটে উঠেছে দুর্গতিনাশিনী দুর্গার অবয়ব। দুর্গার সঙ্গে স্থান পাচ্ছে কার্তিক ও গণেশের মূর্তিও। সব মিলিয়ে চারদিকে সাজ রব। ভক্তদের আশা শান্তির বার্তা নিয়ে আসবেন দেবী দুর্গা। তার আশীর্বাদে সুখী সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক দেশ হিসেবে এগিয়ে যাবে বাংলাদেশ। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উৎসবের প্রস্তুতি চলছে। জেলা ও পুলিশ প্রশাসন শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সফল করতে দফায় দফায় বৈঠক করেছেন আয়োজকদের সঙ্গে। গঠন করা হচ্ছে নানা রকম কমিটি। আয়োজকরা বলছেন
প্রশাসনের সহযোগিতা ও নির্দেশনায় নিরাপত্তা সহ সব দিক মাথায় রেখে পূজার প্রস্তুতি নিচ্ছেন তারা। পূজাটি উদযাপন করতে যাচ্ছি। পূজার প্রস্তুতি খুবই গুরুত্ব সহকারে চলছে। মা দুর্গার নিকট আমাদের এই প্রার্থনা, উনি পৃথিবীর সকলকে ভালো রাখুন। তবে আমাদের যে স্টাফ নিয়ে আমরা যে কাজ শুরু করছি 9 তারিখে পূজার আগেই দিনরাত পরিশ্রম করে আমরা সব কাজ সুসম্পন্ন করব এই আশাই করছি। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমাদের সার্বিক প্রস্তুতি যেটা আমরা রেখেছি, আমাদের সব জায়গায় নিশ্চিত নিরাপত্তা থাকবে। গাইবান্ধার সুন্দরগঞ্জে বাঁশ দিয়ে দৃষ্টিনন্দন পণ্য সামগ্রী তৈরি করে এলাকায় সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা মহিদুল ইসলাম। বিভিন্ন হোটেল, রিসোর্ট, বাসাবাড়ি থেকে শুরু করে ঘর সাজাতে শৌখিন প্রেমীদের মধ্যে মহিদুলের হস্তশিল্পে বেড়েছে কদর। তার এই উদ্যোগে অনেক উদ্যোক্তাকে অনুপ্রেরণা যোগাচ্ছে। গাইবান্ধা থেকে সাইফুল ইসলাম সাগরের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে প্রায় 12 কিলোমিটার পশ্চিমে বামনডাঙ্গা ইউনিয়নের রামধন এলাকা, যেখানে তরুণ উদ্যোক্তা মহিদুল নিজ বাড়িতেই গড়ে তুলেছেন স্বপ্নচূড়া বাঁশ শিল্প কর্নার নামে একটি হস্তশিল্পের ঘর, যেখানে নিপুণ হাতের ছোঁয়ায় বাঁশের ওপর খোদাই করা দৃষ্টিনন্দন ছবি সহ শোভা পাচ্ছে বাঁশের তৈরি বিভিন্ন শোপিস, গ্লাস, মগ, কেটলি, উপজাতীয় হুকা, ফুলদানি, কলমদানি সহ বিভিন্ন রকমের জিনিসপত্র। বাদ পড়েনি নারী সৌন্দর্যের অলংকার, কানের দুলো। উদ্যোক্তা মহিদুল ইসলাম জানান, বাবার কাছ থেকে শিখেছেন এই শিল্প। এখন লোকবল ও প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে এই শিল্প আরও সম্প্রসারিত করবেন তিনি। বাঁশ দিয়ে এমন কিছু নেই যে তৈরি করা সম্ভব না, বাঁশের আর কি যাবতীয় সামগ্রী তৈরি করা সম্ভব এবং সেগুলো ব্যবহার উপযোগী। তো আমার চাই যে আমাদের প্রোডাক্ট দেশে এবং দেশের বাইরে সুনাম অর্জন করবে। স্থানীয় ও দর্শনার্থীরা জানান, দৃঢ় সংকল্প আর ইচ্ছাশক্তির মধ্য দিয়ে নিজের প্রতিভাকে বিকশিত করেছেন মহিদুল। তাকে দেখে আগ্রহী হচ্ছেন আরো অনেক বেকার যুবক। এটা দিয়ে ব্যাপক কর্মযোগ্য সৃষ্টি করতে পারবে, যার মাধ্যমে এলাকার বেকারত্ব দূর হবে। আর এই বাঁশ শিল্প ইতিমধ্যে সারা দেশে, আমাদের এলাকাতে বটে এবং সারা দেশের ব্যাপক সাড়া জুগিয়েছে। বাঁশ শিল্প যেখানে হারিয়ে গিয়েছে সেখানে উনি নতুন করে সেটাকে আসলে তৈরি করে আমাদের সামনে দাঁড় করিয়েছে। বাঁশ দিয়ে দৃষ্টিনন্দন পণ্য সামগ্রী তৈরির এই শিল্পের সম্প্রসারণে সহযোগিতা করার কথা জানান সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি তারা এখানে আরও উদ্যমী লোক বা আরও আগ্রহী লোক পাওয়া যায়, সেখানে দল গঠন করে 20 জন বা 30 জনের এরকম দল গঠন করে তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। এলাকায় কর্মসংস্থান ও এই বাঁশ শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার দাবি এই উদ্যোক্তার। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা প্রদানের রায় প্রত্যাহার করে নিল হাইকোর্ট, বিব্রত সংশ্লিষ্ট বিচারপতি। সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান রিজভির, দেশে অস্থিতিশীল করার পায়তারা করছে আওয়ামী দোসররা, বললেন ফারুক। সজীব ওয়াজেদকে জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় জামিন পেলেন আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। এবং শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের, টানা বর্ষণে ভোগান্তিতে নগরবাসী, সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।